স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। শান্তির শপথে শুরু হয় সৈনিকের জীবন, মানবতা সুরক্ষা আত্মত্যাগে দ্বিধা নেই তাদের। জাতিসংঘের হয়ে সেই গৌরবের পথে দারুণ সক্রিয় আমাদের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য। এসব নিয়ে আজকে আলোচনা শান্তির আমরা কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমোডর কাজী শফিকুল হাসান, আছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আসাদুজ্জামান মিয়া, আছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর কাজী মৌসুমী। স্বাগত আপনাদের। কমোডর শফিকুল হাসান, আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইবো যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সদস্য প্রেরণের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশগুলির মধ্যে অন্যতম। এর কারণ কি? আসলে বাংলাদেশের সদস্যদের বেশি যাওয়ার কারণ কি? আমরা বেশি যেতে চাই না ওরা আমাদের নিতে চায় বেশি? আপনাকে অনেক ধন্যবাদ। আজকের এই দিনে আমি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এবং বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রস্তুতি অত্যন্ত সুন্দর। এই প্রস্তুতি আমি আগেও কয়েকবার অ্যাটেন্ড করেছি। এই কথাটি হলো যে আজকে যে আপনি যোগ্যতার মাপকাঠিতে যে বাংলাদেশের যে অবস্থানে দেখছেন আজকে, সেটি কিন্তু বাংলাদেশের নিজের চেষ্টায় কিন্তু এই পর্যন্ত আসা। এবং আমার কাছে মনে হয় যে এটি বাংলাদেশের কর্মস্পৃহা, বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদের কর্মদক্ষতা এবং কর্মস্পৃহা এবং তারা প্রতিটি ক্ষেত্রে তাদেরকে যেভাবে প্রমাণ করেছে তারই প্রতিফলন কিন্তু আজকে এটি এরকম নয় যে তারা আমাদের, বিকজ এখানে একটা কম্পিটিশন, এখানে একটা প্রচন্ড কম্পিটিশন সবসময় থাকে। কিন্তু এই কম্পিটিশন তো উন্নত বিশ্বের দেশগুলি খুব অংশগ্রহণ করে না। উন্নত বিশ্বের অংশগ্রহণ করে, কিন্তু আমি যে জিনিসটি আজকে আপনাকে বলতে চাচ্ছি সেটি হলো যে সংখ্যাগত দিক থেকে যে আমাদের একটি সবসময় একটা অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা আজকের দিনে এটি কিন্তু আত্মতুষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। আমার এক্সপেরিয়েন্স এবং আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আজকে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীদের জন্য এবং সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে বিশেষ করে সময় এসেছে যে আমাদের সংখ্যার দিকটা বেশি চিন্তা না করে আমাদের যে কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট এবং যে স্পেশালিস্ট যে ফিল্ডগুলো আছে সেই রিপ্রেজেন্টেশনটাকেই আমি আজকে সব থেকে বেশি প্রাধান্য দিতে চাই এবং সেটি আমাদের জন্য আজকে সব থেকে বেশি প্রয়োজন বলে আমি মনে করি। আমি প্রশ্নটিকে একটু অন্য ঘুরিয়ে বলতে চাই যে ঊর্ধ্বতন পর্যায়ে থেকে আপনারা প্রায়ই বলে থাকেন যে জনবল সংকটের কারণে পুলিশ দেশে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে শান্তি মিশনে পুলিশের অন্তর্ভুক্তি আসলে কতটা যৌক্তিক? আমরা কি এফোর্ড করতে পারি যে আমাদের অফিসাররা বাইরের দেশে গিয়ে শান্তি রক্ষা করছেন? না, নিশ্চয়ই। আপনি জানেন যে আমাদের সংবিধানে যে নীতিমালা সেটা হচ্ছে বিশ্ব শান্তি রক্ষায় আমাদের কিন্তু একটা প্রতিশ্রুতি রয়েছে। তো সেই জন্যে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ এটি নিঃসন্দেহে আমাদের জন্যে অত্যন্ত সুখকর। এবং আমাদের দেশের পুলিশ বা সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তাদের পেশাদারিত্ব এবং তাদের আন্তরিকতা, তাদের ডেডিকেশন, এই সব মিলেই আমি মনে করি যে এই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের অংশগ্রহণ বাংলাদেশের সম্মানকে বৃদ্ধি করেছে, বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। অ্যাট দ্য সেম টাইম বিশ্বের শান্তি রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের যে একটা অবস্থান সেটি আমরা বিশ্ববাসীর কাছে আমরা তুলে ধরতে। কিন্তু আমাদের কম পড়ছে না তো, মানে আমরা নাগরিকরা অরক্ষিত থাকছি না তো? না, নিশ্চয়ই না। কারণ আপনি জানেন যে আমাদের পুলিশ বাহিনীতে আমরা যারা কাজ করি আমাদের কিন্তু একটা ক্যাজুয়ালিটি রিজার্ভ থাকে এবং ক্যাজুয়ালিটি রিজার্ভ যেটা থাকে সেটা কিন্তু সবসময়ের জন্য একটা সংখ্যা এভাবে ধরে রাখা হয়, যেটি আমরা জাতিসংঘ মিশনে আমরা বিভিন্ন পরিমণ্ডলে কাজ করি। আমরা শুধু জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কাজ করি তা না, আমাদের কিন্তু বাংলাদেশ পুলিশের অনেক সদস্য রয়েছে যারা ইউনাইটেড নেশনসের পার্মানেন্ট স্টাফ হিসাবে বিভিন্ন জায়গায় কাজ করে। আচ্ছা, সেটি আমাদের নিজস্ব আইন শৃঙ্খলা রক্ষা বা কর্মকাণ্ডে কোনোরূপ ব্যাঘাত না ঘটিয়ে এটা করা হয়। মেজর কাজী মৌসুমী, আমিও এই প্রশ্নটিতে আপনার একটু মতামত শুনতে চাই। পাশাপাশি এই শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করলে বিভিন্ন ধরনের যে অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় আপনার কোন একটি অভিজ্ঞতা আমরা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকের এই দিনটি মূলত আমরা বিশ্ব শান্তিরক্ষী দিবস হিসেবে পালন করে থাকি এবং 1988 সাল থেকে বাংলাদেশ সেনাবাহিনী মূলত শান্তিরক্ষীতে আমাদের পিসকিপারদের পাঠিয়ে থাকেন এবং গত 26-27 বছরে আমাদের যে প্রায় 128 জন মানে শান্তিরক্ষী বিশ্ব শান্তি রক্ষা করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে আমি আসলে আপনার প্রশ্নের উত্তর দিব। আজকে বিশেষ করে সেনাবাহিনীতে আমরা বলবো, সেনাবাহিনীতে 2004 সালে একটা অ্যাসেসমেন্ট করা হয়েছিল, যাতে করে আমরা একটা অ্যাসেস করেছিলাম যে আমরা অ্যাট এ টাইম আপনার 12,000 সৈনিককে আমরা অ্যাট এ টাইম ডিপ্লয় করতে পারি।
অর্থাৎ 3টি ব্রিগেড আমরা এট এ টাইম ডিপ্লয় করতে পারি। পরবর্তীতে আমাদের নিজস্ব অ্যাসেসমেন্টে আবার এটাও 2006 সালে এটা রিভাইজ করা হয় এবং তখন আসে যে এট এ টাইম আমরা আসলে 4টি ব্রিগেড অর্থাৎ 16,000 সৈনিক ট্রুপস আর কি আপনার ডিপ্লয় করতে পারি। তো সেদিক দিয়ে চিন্তা করলে কিন্তু আমরা তার চেয়ে কম আছে এখন। সো আমার মনে হয় কোনো অংশেই এটা আমাদেরকে এফেক্ট করছে না। আচ্ছা, সেনাবাহিনী ক্ষেত্রে এফেক্ট করছে না। দায়িত্ব পালনে অস্থিতিশীল পরিস্থিতির ক্ষেত্রে মোকাবেলা আপনার একটি অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করবেন, যে দায়িত্ব পালনকালে আপনি যখন শান্তিরক্ষা দেশের বাইরে যখন শান্তিরক্ষা মিশনে আপনি গিয়েছেন, তো প্রায় যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধই, সেই ক্ষেত্রে সেই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা আপনার একটি অভিজ্ঞতার কথা। ইনফ্যাক্ট আমি করেছি বাংলাদেশ মেডিকেল টিমের সাথে এবং সেখানে যুদ্ধের মুখোমুখি বা সেরকম আপনার গান পয়েন্টের এরকম কোনো অস্থিতিশীল পরিস্থিতি হয় নাই। তবে আপনারা জেনে থাকবেন 2014 সালে গোটা আফ্রিকা জুড়ে একটা ক্রাইসিস ছিল, যেটা এবুলা ক্রাইসিস, এবং এটা এমন একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেছিল। আমার কাছে তখন পুরো শান্তিরক্ষীর আমার কাছে মনে হয়েছে যে পুরো ফোকাসটা তখন এবুলার দিকে ছিল। এবং এটা আমরা খুব ভালোভাবে, বিশেষ করে যেহেতু আমি মেডিকেল টিমের সাথে ছিলাম, ব্যানমেড আসলে আপনার লেভেল 2 হসপিটাল হিসেবে কাজ করে শান্তিরক্ষা মিশনগুলোতে। এগুলো আমরা নিজেদের ডিউটির পাশাপাশি আমরা যে লোকাল পিপল আছে তাদেরকেও বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি। সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমার কাছে মনে হচ্ছে যে যারা লোকাল পিপল ছিল আমরা তাদের টাচে আসতাম রেগুলার। তো এবুলাটা এমন ভাইরাস ছিল যে আপনি বুঝতে পারবেন না যে এটা কখন আপনাকে এফেক্ট করছে, এবং হ্যাঁ অনেক কন্টাজিয়াস, এবং এটা সিমটমও খুব সিম্পল সিমটম, জ্বর থেকে শুরু হয়। সো এটা একটা খুব বড় আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। অনেক ভয়ের ব্যাপার। আসছি আমি আপনার কাছে, স্ট্রেস ছিল। হ্যাঁ অবশ্যই আমি আসছি আপনার কাছে। কমান্ডার শফিকুল হাসান, বিমান বাহিনীর সদস্যরাই শুধু নন, আমাদের বাহিনীর বিমান ও হেলিকপ্টারও মিশনে ব্যবহৃত হচ্ছে, এগুলোর বিনিময়ে বাংলাদেশ আসলে কি পাচ্ছে? অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমি দুইটি আর্থিক দিক একটি অবশ্যই আছে, এছাড়া বিমান এবং বিমান বাহিনীর দু একটি ইনফরমেশন আমি আপনার জন্য দিতে চাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে। বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ বিমান বাহিনীর এখন যে পরিধি এবং ইউএন মিশনে যে তার ইনভলভমেন্ট, এটি কিন্তু রিয়েলি হিউজ। আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি যে বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী প্রতি বছর প্রায় 5 থেকে 5,500 ঘন্টা উড্ডয়ন করে শুধু বিদেশে, এবং বর্তমানে আমাদের সেখানে 9টি হেলিকপ্টার আছে, একটি পরিবহন বিমান আছে, এবং অতি শীঘ্রই আরও 3টি হেলিকপ্টার সেখানে যাচ্ছে। এবং প্রতি ঘন্টায় বিমান বাহিনীর যে সংখ্যাগত যে ক্যালকুলেশন, সেটি ঘন্টা হিসাবে, সে প্রতি ঘন্টায় বাংলাদেশ বিমান বাহিনী প্রচুর বৈদেশিক মুদ্রা এই ফ্লাইং এর মাধ্যমে, যে 5,500 ঘন্টা বললাম, এবং এক্সাক্ট টাকাটা আমি এখানে হয়তো বলার প্রয়োজন নাই, তো সেই কারণে আমি বলছি যে আমি শুধু জানতে চাইবো যে ইজ ইট এ বিজনেস কেস? আমরা যে দাম দিয়ে কিনছি, এটি অবশ্যই একটা বিজনেস কেস না। এটি হলো কি আছে, আমরা যেভাবে আমাদের যে বৈদেশিক মুদ্রা যে আনয়ন, এটি প্যাসিভ, কিন্তু আমাদের সবথেকে যে ইনভলভমেন্ট সেটি হলো গিয়ে শান্তি মিশনে আমাদের যে সরাসরি অংশগ্রহণ, শান্তি রক্ষায় যে বাংলাদেশের অ্যাসেট ইউটিলাইজেশন, সেটি আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের যে টাকার যে একটা যে এটা একটা প্যারাফার্নালি, এটি কোনো মুখ্য উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের এর মাধ্যমে আরেকটি জিনিস যেটা হচ্ছে, আমাদের বিমান, আপনি এটা অবশ্যই জানেন যে বিমান বাহিনী একটি প্রযুক্তি নির্ভর একটি বাহিনী, কারিগরি জ্ঞানই এদের মেইন। এবং এই যে আমাদের যে 5,500 ঘন্টা যে বিদেশে যে ফ্লাইং হচ্ছে, এখানে আমাদের ক্রু তৈরি হচ্ছে, আমাদের পুরা বিমান বাহিনীর যে কর্মযোগ্যতা সেটা পুরাপুরিভাবে এখানে একটা রিসাফল হচ্ছে, এবং একটা রেগুলার এবং রুটিন প্র্যাকটিস হচ্ছে, যেটা এবং অত্যন্ত ভ্যালুয়েবল বলে আমি মনে করি। এবং এটা শান্তির যে মিশনের যে ম্যান্ডেট, সেটিও হচ্ছে, প্লাস হচ্ছে আমাদের যে উৎকর্ষতা, আমাদের প্রফেশনাল যে উৎকর্ষতা, সেটি এখানে খুব ভালোভাবে হচ্ছে বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি জনাব আসিফুজ্জামান মিয়া আপনাকে জানতে চাইবো যে শান্তিরক্ষা মিশনে যেসব পুলিশ সদস্য অংশগ্রহণ করেন, তাদের কিসের ভিত্তিতে নির্বাচিত করা হয়? তারা এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ডান হাত, বাম হাত, শক্ত হাত, নরম হাত থাকে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশে এই মুহূর্তে 1,70,000 সদস্য রয়েছে। আমাদের পুলিশ হেডকোয়ার্টারে একটা সেন্ট্রাল টিম আছে, যেটি অ্যাডিশনাল আইজি ট্রেনিং HRM নেতৃত্ব দিয়ে থাকে। যখনই ইউএন মিশনে আমাদের লোক পাঠানো হয় দুভাবে, একটা হচ্ছে সিভিলিয়ান পুলিশ হিসাবে, যেটা ইউএনপোল,
সেটা যখন নেওয়া হয় তখন সাইটের টিম আসে, ইউএন হেডকোয়ার্টার থেকে পিসকিপিং টিম আসে, তারা পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে তারা ফিট লিস্ট করে সেখান থেকে নেওয়া হয়। সুতরাং এইখানে কোনো অস্বচ্ছতার কোনো সুযোগ নেই। আর যেটি ফর্ম পুলিশ ইউনিট যায় সেটি সারা বাংলাদেশে পুলিশের সকল ইউনিটে একটা রিটেন টেস্ট হয়, ভাইবা হয়, এবং যোগ্যতার ভিত্তিতে আমরা পুলিশের নাম পাঠানোর পরে সেখানে আবার একটা প্যানেল করা হয়, প্যানেল থেকে পর্যায়ক্রমে যায়। সুতরাং এখানে অস্বচ্ছতা করার সুযোগ নাই, এখানে মেধা যোগ্যতাই মূলত বলা হয়, বিকজ আমরা এটা ইন্টারন্যাশনাল লেভেলে দেশের প্রতিনিধিত্ব করি। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই আমাদের পেশাদারিত্ব এবং যোগ্যতা ও মেধাকে গুরুত্ব দিয়ে আমাদের লোকজনকে পাঠাতে হয়। মেজর কাজী মৌসুমী, সম্প্রতি মাফ করবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে শান্তি চুক্তি বাস্তবায়ন করে পার্বত্য এলাকায় শান্তি বজায় রাখতে পাহাড়ে 4 ব্রিগেড ছাড়া বাকি সব সেনা ক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করতে হবে। এই ঘোষণা কিভাবে দেখছেন? আমি জানি না যে এটি শান্তি রক্ষার সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হলে আপনি কতটুকু বলবেন, তারপরও আমি একটু বলছি যে পার্বত্য এলাকা শান্তি স্থাপনে এই মুহূর্তে আপনাদের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? আমি এখানে শুরুটা বলতে চাই যে আমরা কিন্তু 1997 সালে শান্তি চুক্তির পর থেকেই মোটামুটি সেনা ক্যাম্প পার্বত্য এলাকা থেকে অনেকটা উইথড্র হয়ে গেছে। তো এখন যে ক্যাম্পগুলো আছে এরা মূলত একটা সাপোর্টিং সিস্টেম হিসেবে কাজ করে, সত্যি কথা বলতে। এবং আমার মনে হয় যে একটা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনার মনে করছেন আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো কমরেডর শফিকুল হাসান আপনাকে জানতে চাইবো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হয়ে আপনি কঙ্গোতে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, শান্তি স্থাপনের জন্য শক্তি প্রয়োগের কোনো অভিজ্ঞতা আপনার রয়েছে কিনা? কোন রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা বা শান্তি শৃঙ্খলা যদি আমরা বজায় রাখতে চাই তবে শক্তি প্রয়োগ কতটা কার্যকর পথ? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। কমরেডর শফিকুল হাসান, আমি বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে কঙ্গোতে আপনার দায়িত্ব পালনের সময় আপনার শক্তি প্রয়োগের কোনো অভিজ্ঞতা আছে কিনা, শক্তি প্রয়োগটা কতটা জরুরি শান্তি শৃঙ্খলা রক্ষায়? আপনাকে আবার ধন্যবাদ। আমি কঙ্গোতে উপর্যুপরি 2টি মিশন করেছি। একটি আমি এয়ারফিল্ড সার্ভিস ইউনিটের কমান্ডার হিসেবে আমি কাজ করেছি, আর এছাড়া আমি মিলিটারি অবজারভার হিসেবে ইউনিটে কাজ করেছি। আমার নিয়ন্ত্রণাধীনে কঙ্গোতে প্রায় 94টি বিমান এবং বিভিন্ন পর্যায়ের বিমান ছিল। এবং আপনি যে বলেছেন যে শক্তি প্রয়োগের ব্যাপারটি, আমি যখন কন্টিনজেন্টে যখন ছিলাম তখন আমার যেটি মনে পড়ে সেটি হলো যে পাকিস্তান ব্যাটালিয়ন এবং মরক্কো ব্যাটালিয়নের সাথে বাংলাদেশের যে সমস্ত যৌথ অপারেশন হয়েছে সেগুলোতে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম। বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশের যে মিলিটারি কন্টিনজেন্ট এবং ফ্রন্টাল ফেসে যেটি আপনি বলেন যে এনগেজমেন্ট, সেটিতে আমরা ছিলাম। তার থেকেও আমার সব থেকে সরাসরি এনগেজমেন্ট যেগুলো ছিল সেগুলো হলো গিয়ে যে অ্যাসেট অ্যাকুইজিশন এবং অ্যাসেট ডিটেইলিং। আমি যখন কঙ্গোতে যখন ছিলাম, বিশেষ করে কিনশাসাতে যখন মিলিটারি অবজারভার হিসাবে যখন আমি এয়ারক্রাফট ডিটেইলিংয়ের দায়িত্বে যখন ছিলাম, তখন একদম সরাসরি বিভিন্ন যুদ্ধের সিচুয়েশন যে একদম নিয়ার টু দি কমব্যাট সিচুয়েশন সেগুলোতে আমার সরাসরি অংশগ্রহণ থ্রু দি এয়ারক্রাফট ডিটেইলিং এটি আমার ছিল। এবং শক্তি প্রয়োগের যে ব্যাপারটি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শক্তি প্রয়োগ এটি আপনার ম্যান্ডেটটি থাকতে হবে। যেমন কঙ্গোতে যদি আমরা প্রায় বলে থাকি যে চ্যাপ্টার 6 অনুচ্ছেদ 6 যদি আপনার না থাকে আপনি এখানে শক্তি প্রয়োগ করতে পারবেন না। যদি আপনি করেন দ্যাট ইজ আউট অফ দি রেগুলেশন। কিন্তু তারপরও আমার অভিজ্ঞতাতে, আমার 2 বছরের কঙ্গোতে অভিজ্ঞতাতে মনে হয়েছে যে শক্তি প্রয়োগটা অ্যাভয়েড করা সম্ভব। আপনি যদি সেভাবে আপনার যদি উন্নত পেশাদারিত্ব থাকে, আপনি যদি সেই শক্তি প্রয়োগটাকে অ্যাভয়েড করতে চান, সেটি সম্ভব। এবং বাংলাদেশ, আমার ধারণা বাংলাদেশ এই শক্তি প্রয়োগ না করে কিভাবে সাকসেসফুল হওয়া যায় তারও একটি প্রকৃত উদাহরণ বাংলাদেশ। এবং যেখানে অনেক কন্টিনজেন্ট আছে যে শক্তি প্রয়োগ করতে গিয়ে তারা বিপদে পড়েছে, অথচ বাংলাদেশ তাদের সুপেরিয়র প্রফেশনালিজমের মাধ্যমে এই শক্তি প্রয়োগ অ্যাভয়েডও করেছে, এরকম এক্সাম্পলও আছে। সো আমি মনে করি যে এটি খুব জরুরি নয় যে আপনাকে প্রত্যেক কথাই আপনাকে শক্তি প্রয়োগ করতে হবে, এবং এটি চিন্তাভাবনার মাধ্যমে এবং এটি সুপেরিয়র পেশাদারিত্বের মাধ্যমে এটি অ্যাভয়েড করা যায়। জনাব আসাদুজ্জামান মিয়া, একটি প্রশ্ন আসছে এরকম যে পুলিশের ঘুষ, দুর্নীতি, অপেশাদার আচরণের বিরুদ্ধে প্রায় সোচ্চার বক্তব্য রাখছেন বর্তমান আইজিপি জনাব KM শহীদুল হক। শান্তিরক্ষা মিশনে কি
একই পুলিশ বাহিনীর সদস্যরা কিভাবে পেশাদার থাকছেন? মানে পাঠানোর আগে বা মানে আমরা কিভাবে ওরা এসে তো একটা পরীক্ষা করেন, যারা বিদেশ থেকে আসেন সেটি ঠিক আছে, কিন্তু তিনি সৎ কি অসৎ, নৈতিক কি অনৈতিক, সেটি তো আসলে খুব বোঝার কোনো উপায় থাকে না। সেটি কিভাবে নিশ্চিত করা সম্ভব হয়? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বাংলাদেশ পুলিশের এই জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে মূলত আমাদের যাত্রা শুরু হয় 1989 সালে নামী অভিযানের মাধ্যমে। তো একথা আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু উচ্চ প্রশংসা আছে এবং সুনাম আছে, যে কারণে দিন দিন আমরা কিন্তু একসময় হাইয়েস্ট কন্ট্রিবিউটিং কান্ট্রি ছিলাম। বাট এই মুহূর্তে হয়তো আমরা এখন 3 নম্বরে আছি পুলিশের প্রেক্ষাপটে। তো আমাদের যেটা আইজি সাহেবের যে কথা আপনি বললেন, পুলিশের মধ্যে যারা অন্যায়, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে, আমরা নতুনভাবে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তা না, এটা একটা চলমান প্রক্রিয়া। আমাদের 1,70,000 যে বাহিনী রয়েছে এর কিন্তু 90% হচ্ছে ইল পেইড এবং নিম্ন র্যাঙ্কের, কনস্টেবল, হাবিলদার এই জাতীয়। তো সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি হয়, এটা ঠিকই, কিন্তু আমরা প্রত্যেকটি বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকি। শুধু তাই না, আমরা প্রশিক্ষণের মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে সবসময় যাতে এই বিষয়গুলো কমে আসে সেইগুলো কিন্তু আমাদের একটা ক্রমবর্ধমান একটা চেষ্টা রয়েছে। আমি আপনাকে দৃঢ়তার সাথে বলতে পারি যে বাংলাদেশ পুলিশের এই যে ক্ষমতার অপব্যবহার, চর্চা বা শক্তি প্রয়োগের প্রবণতা, এটা কিন্তু দিনে দিনে এখন ক্ষয়িষ্ণু হয়ে নিচের দিকে নেমে এসছে। এখন পুলিশ অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, অনেক বেশি পিপুলস ফ্রেন্ডলি, অনেক বেশি মানবিক। এবং আপনি জানেন যে আমরা ঢাকা মহানগরীতে কমিউনিটি পুলিশ, বিট পুলিশ এবং উঠান বৈঠকের মাধ্যমে যে শত শত বৈঠক করছি, এখানে কিন্তু আমাদের একটাই কথা যে পিপুলস ফ্রেন্ডলি যাতে পুলিশ হয়। এবং সেখানে সুস্পষ্টভাবে আমরা সিনিয়র কমান্ড যারা আছে আমরা বলেছি যে যদি কেউ বিধিবহির্ভূত আচরণ করে, যদি কেউ শক্তি অপপ্রয়োগ করে, অসাধুতা করে, সেই দায় তার ব্যক্তিগত। আমরা সংগঠন হিসাবে সেই দায় কিন্তু নেব না, কারণ আমাদের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, জনগণের ভালো বিহেভ দেওয়া, ভালো সার্ভিস দেওয়া, এবং আমাদের থানাটা যাতে আস্থার প্রতীক হয়, সাধারণ মানুষ যাতে আস্থা পায়, আমাদের কাছে আসতে পারে সেই পরিবেশ তৈরি করা। এবং এই জন্যই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। সিচুয়েশনটা অনেকটাই পাল্টিয়েছে। মেজর কাজী মৌসুমী, আমি আমাদের দর্শকরা জানেন কিনা জানি না, আপনি হচ্ছেন বাংলাদেশের রেগুলার অফিসারদের মধ্যে প্রথম যে নারী বেচের প্রথম সদস্য। আমি বলতে চাই যে এই কাজটি তো আসলে একজন রেগুলার অফিসার হিসেবে কাজ করা মেয়েদের জন্য এমনিতেই কঠিন বাংলাদেশে, বিদেশিকে কাজ করা নিশ্চয় আরো কঠিন। এই বিষয়টি কিভাবে মানে আপনি দেখছেন বা আপনি কিভাবে ফেস করছেন? আসলে পায়োনিয়ার বিষয়টা কিন্তু সবসময় একটু চ্যালেঞ্জিং, আপনি সেটা দেশেই বলেন অথবা বিদেশেই বলেন। তো দেশে আমরা প্রথম যখন আসি অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যেও কিন্তু সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় এমন একটা পরিবেশ ছিল যে আমরা মোটামুটি প্রতিটা স্টেপ যথেষ্ট সহযোগিতার মাধ্যমে আমরা প্রতিটা স্টেপ উতরিয়ে গিয়েছি। এবং পরবর্তীতে আমাদের ফলোয়ার যারা আছে তারা জাস্ট আমাদের ফলো করেছে। সো প্রথম স্টেপ যে রাখে সেটা বিশেষ করে শান্তিরক্ষী বাহিনীতে যারা প্রথম গিয়েছিল শান্তিরক্ষী মিশনগুলোতে, তাদের ক্ষেত্রেও বিষয়টা একই হয়েছে। আমি যদিও তখন যাই নাই, বাট আমার কোর্সমেটরাই গিয়েছিল। তো আমার মনে হয় তারাও ওখানে এই একই চ্যালেঞ্জগুলো ফেস করেছে, এবং ওরা দেশেই যেহেতু একবার এগুলো করে অভ্যস্ত, আমার মনে হচ্ছে যে ওখানে খুব একটা অসুবিধা হয়নি। আর এর সাথে আমি একটু অ্যাড করতে চাই যে আমরা যখন শান্তিরক্ষী মিশনে যাই কখনো একজন ফিমেল অফিসারকে একা পাঠানো হয় না। মানে আপনি এর সাথে একজন মিনিমাম একজন অথবা মানে দুজন, বেশি হলে তো বেশি, মিনিমাম দুজনকে আপনারা একটা মিশনে অবশ্যই সিলেক্ট করে সেনাবাহিনী থেকে। সো সেদিক থেকে একটা সাপোর্ট থাকেই আসলে। ফ্যামিলির পক্ষ থেকে কি একটু চ্যালেঞ্জিং পেশা, মানে আমাদের দর্শকদের মধ্যে কেউ জানতে
চাচ্ছেন যে মানে ফ্যামিলি এটাকে কিভাবে দেখে, যে একজন রেগুলার অফিসার মেয়েদের মধ্যে থেকে কেউ হবেন সেনাবাহিনীর, সেটি কিভাবে দেখেন? যেহেতু এটা 2001 সালে শুরু হয়েছে, 15 বছর, এখনো এটি আমাদের কাছে একটু নতুন এর মতোই প্রায়। অবশ্যই নতুন এখনো, কারণ আমার মনে হয় এখনো কোনো প্যারেন্টস এর মধ্যে এই অবস্থাটা তৈরি হয়নি। যেমন ছেলেদের ক্ষেত্রে কি হয়, হয়তো প্যারেন্টসরা চিন্তা করে রাখে অনেক সময় যে বড় হলোকে আমি সেনাবাহিনীতে দিব বা বিমান বাহিনীতে দিব, কিন্তু মনে হয় না ফিমেলদের কে নিয়ে এরকম চিন্তা করে প্যারেন্টসরা এখনো ছোটবেলাতে। তো সেদিক থেকে অবশ্যই পরিবারের একটা বড় সহযোগিতার বিষয় আছে। আর আপনি জানেন যে আমাদের ফোর্সের কাজগুলো হলো 24 ঘন্টাই ডিউটি, তো আপনি দিনরাত 24 ঘন্টা আপনাকে যখনই বলা হবে আপনি তখনই যেতে প্রস্তুত। এই বিষয়গুলো মেনে নেওয়াটা পরিবারের পক্ষ বা পরিবারের সম্মতি না থাকলে, সহযোগিতা না থাকলে খুবই ডিফিকাল্ট। ধন্যবাদ আপনাকে মৌসুমী। আমি কমোডোর শফিকুল হাসান, আপনাকে জানতে চাইবো যে শান্তিরক্ষা মিশনে যুক্ত কেউ যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, জাতিসংঘ নিশ্চয়ই সেটা ব্যবস্থা নিয়ে থাকে, আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই দিকে কতটা সতর্ক, বা যদি আমরা তুলনা করি অন্য বাহিনীগুলোর থেকে কতটা বেশি পেশাদার? বাংলাদেশে যদি আপনি রেকর্ড দেখেন, বিশেষ করে আমাদের শান্তিরক্ষী বাহিনীদের রেকর্ড, এবং আমার ধারণা, আমার জানা মতে দিস ইজ ওয়ান অফ দি বেস্ট। এর কতগুলো কারণ রয়েছে। এর প্রধানতম কারণ যেটি মনে হচ্ছে যে আমাদের যে একটি মিশনকে যখন প্রেরণ করা হয় বা যখন পাঠানো হয়, তখন এর পিছনে কিছু সুপেরিয়র গাইডেন্স কাজ করে। আমাদের যে যারা ট্রুপস যারা যায় বা অফিসার যারা যায়, তাদের তো সতর্কতা অবশ্যই থাকে। এছাড়াও একটা গাইডেন্সটা এমন লেভেলের গাইডেন্স থাকে যে তার এটা মান্য করাটা তার জন্য বাধ্যতামূলক। এবং আমি আরও ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্সে মনে করি যে প্রকৃতিগতভাবেও আমরা কোনো অন্যায় মিশনের এতে করতে চাই না। এইটিও একটা বিরাট প্রবণতা, এটা একটা প্রবণতারও ব্যাপার। সেই প্রবণতা থেকে আমি সবসময় আমাদের যে যারা শান্তিরক্ষী তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে এই প্রবণতা এবং এই রেকর্ড, আপনি যদি রেকর্ড ঘেঁটে দেখেন তাহলে দেখবেন যে এই প্রবণতার কারণেই হয়তো আমাদের যে মিশন এরিয়াতে যে অনৈতিক যে কার্যকলাপ সেটি একদম নাই বললেই চলে, এবং অত্যন্ত মানে এটা উল্লেখ করার মতোই না, অন্যান্য কন্টিনজেন্টের তুলনায় বাংলাদেশের এটা না। তারপরেও আরেকটি ব্যাপার হলো যে যদি কেউ এই সমস্ত ক্ষেত্রে জড়িয়ে যায়, তার ক্ষেত্রে বিধিবদ্ধ ব্যবস্থা এবং আইনানুগ ব্যবস্থা এত শক্ত যে সেটি কারো মাথায় যদি চিন্তা একবার আসে, তাহলে হয়তো সে এই ব্যাপারে জড়ানোর কোনো চিন্তাও সে আর কখনো করে না। আমার ধারণা এই প্রিভেন্টিভ যে মেজার্সগুলো তার মাথায় ব্যাক অফ দি মাইন্ড থাকে, সেগুলি আমার ধারণা যে সবথেকে বেশি কার্যকরী ভূমিকা পালন করে। আর এছাড়া বাঙালি এবং আমরা জাতিগতভাবেও যে আমাদের যে গুড নেচার, এটিও আমি মনে করি যে একটা বড় কারণ। জনাব আসাদুজ্জামান মিয়া, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই প্রশ্নটি আসলে মানে একটি খুবই অবভিয়াস কোশ্চেন, কিন্তু আজকের দিনে এই প্রশ্নটি না করলেও হতো, কিন্তু সেটি আপনার ইয়া থেকে একটু বাইরে বলে একটু করছি আর কি, যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপেই দ্বন্দ্ব, সংঘাত, প্রাণহানির খবর পত্রিকা জুড়ে থাকছে। শান্তি নিয়ে আমরা যখন এত কথা বলছি আন্তর্জাতিক শান্তি রক্ষার ক্ষেত্রে, নির্বাচনী শান্তি রক্ষায় ঢাকায় আপনার এলাকায় আসলে খুব ইউনিয়ন পরিষদ নাই, নির্বাচন নাই, আপনি যদি একটু দূর থেকে বলেন যে এই শান্তি রক্ষায় পুলিশ ব্যর্থ হলো কিনা? না, এটা আসলে ব্যর্থতার বিষয় না। প্রথমে আমি আমার কথাটা বলবো, আপনি জানেন যে 2015 সালে ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এবং সাউথের নির্বাচন হয়েছে। সেখানে কোনো ধরনের একটি টু শব্দ হয়নি, এমনকি হাতাহাতির একটি ঘটনা হয়নি। নিশ্চয়ই আপনি এটার সাক্ষী আছেন। তবে 2016-তে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, এখানে সহিংসতার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম হচ্ছে যে তৃণমূল পর্যায়ে নির্বাচনে মানুষের যে ইনভলভমেন্টটা থাকে, এই যে গোলমাল যে আজকে হচ্ছে এটা না, সহিংসতা হচ্ছে এটা না, এটা কিন্তু আগে হয়েছে। 2012 সালে যে নির্বাচনটা হলো, এটা জাস্ট ইমিডিয়েট আগে, আমি তখন ঢাকা রেঞ্জে ছিলাম। ঢাকা বিভাগের 17টা জেলা নির্বাচন আমি পরিচালনা করেছি নিরাপত্তার দিকটা, সেখানেও কিন্তু সহিংসতা হয়েছে। তবে এবারে আমার কাছে মনে হচ্ছে সহিংসতার মাত্রাটা একটু বেশি। এটার কারণ হতে পারে, একটা হচ্ছে যে এটা তো রুট লেভেলে যেহেতু মানুষের ইনভলভমেন্টটা বেশি থাকে এবং এখানে এই রেশারেশিটা বেশি থাকে, আর এবার নতুন প্রযুক্ত হয়েছে যেহেতু দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, তো এটা আমার মনে হয় যে এই সহিংসতার এটা অন্যতম একটা কারণ হতে পারে। আর দিন যত যাচ্ছে মানুষের মধ্যে আমার কাছে কেন যেন মনে হয় অসহিষ্ণুতা বাড়ছে, সেই জন্য এটা হচ্ছে। তবে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, বিভিন্ন ধাপে ধাপে এই সহিংসতার মাত্রা ধীরে ধীরে কিন্তু কমে আসছে।
তো আমার মনে হয় যে এটা শুধু আইন শৃঙ্খলার বিষয় না, এই সহিংসতাটা কমিয়ে আনতে হলে আমাদের নাগরিক সচেতনতা দরকার এবং গণতন্ত্রের প্রতি আমাদের যে মর্যাদা এবং যে সম্মান এবং শ্রদ্ধা সবাইকে এটা করা দরকার এবং এটা একটা কমিউনিটি ইনভলভমেন্টের দরকার যদি আমরা এই অবস্থা থেকে আসলে সত্যিকারের পরিত্রাণ চাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর কাজী মৌসুমী ফিরবো আপনার কাছে। আমাদের অনেক দর্শক আপনাকে জানতে চাইছেন যে সেনাবাহিনীর চাকরিটি আসলে কেমন, রেগুলার সোলজারের চাকরি আসলে কেমন মেয়েদের পক্ষ থেকে, এবং আরেকটি প্রশ্ন আসছে মেয়েদের পক্ষ থেকে যে ট্রেনিং খুব কঠিন কিনা, কিভাবে সেটি করতে হবে, এটি পাস করা যাবে কিনা। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আমরা চলে এসেছি আজকের বাংলাদেশে। কাজী মৌসুমী, আমাদের দর্শকরা জানতে চেয়েছিলেন যে চাকরি হিসাবে আর্মি রেগুলার অফিসারের চাকরিটা আসলে কেমন। আপনি নিশ্চয়ই আপনার এয়ারফোর্সের এবং নেভির কলিগদের কথাও বলবেন, আর ট্রেনিং খুব কঠিন কিনা। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম। সত্যি কথা বলতে কি, সৈনিক জীবনটাই আপনার চ্যালেঞ্জিং। আপনি যেভাবেই দেখেন না কেন, একজন ফিমেলের পয়েন্ট অফ ভিউ থেকে অথবা একজন মেইলের পয়েন্ট অফ ভিউ থেকে সবসময় এটা চ্যালেঞ্জিং। আমার কাছেও তাই মনে হয়েছে। আমার প্রায় অলমোস্ট 14 বছর চাকরি জীবন, এবং আমার মনে হয়েছে যে আমি যখনই ইউনিফর্মটা পরেছি আমি এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করেই পড়েছি। সো চাকরি হিসেবে আমার মনে হয় যে ফোর্সের ইউনিফর্মে চাকরি করাটা আমার কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে। আপনি কি মানে খুব ভালো বোধ করেন যে আপনার সিদ্ধান্তটা যে আপনি আসলে সেনাবাহিনীতে চাকরি করতে এসেছেন? অবভিয়াসলি আপনি মানে আপনি পোশাক আছে, আপনি এটা বলতে হবে। আমি অন করি অবশ্যই। ওকে, আমি কমরেড শফিকুল, আপনার জন্য আমাদের দর্শকের একটি প্রশ্ন আছে। আলী উনার নাম, তিনি বলছেন যে সারা পৃথিবীর মানুষ যখন আমাদের শান্তিরক্ষা বাহিনীর ক্ষেত্রে এতটা বেনিফিটেড হচ্ছে, আমরা কেন তাদেরকে ইফেক্টিভ সার্ভিসটা আমরা দেশে পেতে পারি না বা পাচ্ছি না? তার কাছে এরকম মনে হচ্ছে। তিনি কি বলতে চাচ্ছেন আমি জানি না, মানে আপনি সামরিক শাসন চান কিনা না কি চান আমি জানি না, মানে আপনি প্রশ্নটা বুঝতে পেরেছেন কিনা আমি বুঝতে পারছি না। আপনাদেরকে আমরা আরো কিভাবে ইফেক্টিভ পেতে পারি আমাদের শান্তি রক্ষায়? ওনার কথা হয়তো আমি হয়তো কিছুটা বুঝতে পেরেছি, বাট আমি যতটুকু বুঝতে পেরেছি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করছি। ইফেক্টিভ ইউটিলাইজেশন, ডিফেন্স ফোর্সের যে ইফেক্টিভ ইউটিলাইজেশন, যে সশস্ত্র বাহিনী, উনি বলতে চেয়েছেন যে আপনারা সারা বিশ্বব্যাপী শান্তিরক্ষী বাহিনীতে আপনারা এত সফল, তো দেশের মধ্যে কি অবস্থা? এবং আমার ধারণা যে দেশেও আমরা অত্যন্ত সফল, ওনাকে এটি বলা আমার প্রয়োজন। আমরা যেমন দেশের বাইরে যেরকম সফল, দেশের মধ্যেও আমরা অবশ্যই সফল। এবং বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী যে চলে, সশস্ত্র বাহিনী চলার নীতি নির্ধারকের নির্দেশেই চলে। সশস্ত্র বাহিনী দিস ইজ জাস্ট এ ইনস্ট্রুমেন্ট অফ ফোর্স। তো সেই হিসাবে আমরা দেশের বাইরে যেরকম ভাবে আমরা সফলতার সাথে সফলতা প্রমাণ করেছি, এবং উনি যদি জেনে থাকেন এবং উনি যদি সতর্কতার ভাবে অবজার্ভ করে থাকেন, তাহলে আমি অবশ্যই বলবো যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ইনক্লুডিং বিমান বাহিনী, এবং সেই সফলতা দেশের বেলায় বলা একেবারেই সম্ভব। এবং আমি আমাদের সশস্ত্র বাহিনীকে দেশের সকল আঙ্গিকে অত্যন্ত সফল বলে মনে করছি। এটি ওনার জন্য আমার উত্তর। আপনাকে ধন্যবাদ জনাব আসিফুজ্জামান মিয়া। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের পুলিশ কি একই সাথে দায়িত্ব পালন করে? মানে সশস্ত্র বাহিনী পুলিশের দায়িত্ব ভিন্ন ভিন্ন হলেও টিম ওয়ার্কটা কিভাবে করে ওঠে? মানে সাধারণত আমরা মানে এই টিম ওয়ার্কটার ক্ষেত্রে একটা ঘাটতি দেখতে পাই সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে। ধন্যবাদ। আপনার অনেক মিশনে বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ পুলিশ একই সাথে কাজ করে থাকে। আবার কোনো কোনো মিশনে দেখা যাচ্ছে বাংলাদেশের আর্মি আছে, পুলিশ নাই, বা পুলিশ আছে, আর্মি নাই। তা আমি যেখানে মোজাম্বিকে ছিলাম সেখানে বাংলাদেশ আর্মিও ছিল, এবং আমি সৌভাগ্যক্রমে আমার যে এলাকার নর্দার্ন রিজিয়নে পোস্টিং ছিল ওইখানে বাংলাদেশ আর্মির একটা ব্রিগেড ছিল, পাশাপাশি আমরা কাজ করেছি। এখানে প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আলাদাও কাজ করতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে আবার আমরা একসাথে কাজ করি। যেমন ইলেকশন প্রসেসটাকে মনিটরিং করা, লোকাল লোকজন একসাথে পেট্রোলিং করা, বা বিভিন্ন ইভ্যাকুয়েশন প্ল্যান বাস্তবায়ন করা, কুইক রেসপন্স টিমে একসাথে কাজ করা, সেখানে কিন্তু সেনাবাহিনীর সাথে পুলিশ একসাথে কাজ করে থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে আমাদের আলাদাভাবে দায়িত্ব পালন করতে হয়। বাংলাদেশ পুলিশের মূল কাজ হচ্ছে ন্যাশনাল পুলিশকে হেল্প করা এবং
শান্তি এবং নিরাপত্তা, সোসাইটিকে বিশেষ করে যারা ভালনারেবল গ্রুপ তাদেরকে নিরাপত্তা দেওয়া এবং ন্যাশনাল পুলিশের ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য তাদের সহযোগিতা করা, এগুলো আমাদের পুলিশের মূল কাজ। তবে কোনো কোনো ক্ষেত্র আছে যেখানে সেনাবাহিনীর সাথে আমরা একসাথে একযোগে আমরা কাজ করে থাকি। আমি দেখেন একটা কথা এখানে বলবো যে আমাদের এই যে সুনাম ইউএন পিসকিপিংয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের, এটি রাষ্ট্র হিসাবে যেমন আমাদের জন্য সম্মান নিয়ে এসছে, আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, অ্যাট দ্য সেম টাইম পুলিশ অফিসার হিসাবে, পুলিশ বাহিনী হিসাবে আমাদের কিন্তু একটা বিরল অভিজ্ঞতা হয়েছে, ইন্টারন্যাশনাল যে আন্তর্জাতিক অভিজ্ঞতা। এটা আমাদের পেশার মান বাড়িয়েছে, এটা আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ করেছে এবং আমি বলবো যে দৃষ্টিভঙ্গির একটা ব্যাপক পরিবর্তন নীরবে ঘটে গেছে। আমি 29 বছর আগে যখন পুলিশে জয়েন করেছি তখন আমাদের যে ইন্টারনাল যে সিস্টেমটা ছিল এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, আমি দেখেছি এই যে আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার কারণে, বিভিন্ন ইন্টারন্যাশনাল পার্সোনালিটিদের সাথে কাজ করার কারণে 21টা দেশের পুলিশের সাথে আমি একসাথে কাজ করেছি। তো সুতরাং এই যে অভিজ্ঞতা, এটা আমাদের পেশাদারিত্ব অনেক বাড়িয়েছে, দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন এনেছে এবং আমি বলবো যে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড একটি পেশাদার বাহিনী কিন্তু আমরা তৈরি করতে চাই। আর মনিটারি বেনিফিট আপনি যেটা বললেন, সেটি রাষ্ট্রীয়ভাবে তো উপকৃত হয়েছে, ব্যক্তিগতভাবে যখন একজন পুলিশ অফিসার একটা মোটা অঙ্কের টাকা তার এমএস হিসাবে সে নিয়ে আসে, তখন কিন্তু সে কনফিডেন্টলি তার কাজটা করতে পারে, তখন তার পেশাদারিত্বটা অনেক বেশি ম্যাচিউর হয় এবং সে দেশের জন্য কিছু করার কথা চিন্তা করে, তখন কিন্তু তার চাহিদা থাকে না। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো আপনাদের তিনজনের কাছেই একই প্রশ্ন থাকবে। আমার মনে হয় মৌসুমী শুরু করতে পারেন এটি, যে আমরা যদিও আমাদের দর্শকরা অনেকে বলছেন যে কেন শান্তিরক্ষা কার্যক্রম, দেশের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী, নিরাপত্তা বাহিনী সেইভাবে কাজ করে না, কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি যে অনেকে এই প্রশ্নও করছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এখন ব্যাংক, বীমা সহ ব্যবসা বাণিজ্য, মার্কেট, নানা ধরনের কিছুতে নিজেদের জড়িত করছেন। আমরা জানি যে আর্মিতে যারা কাজ করেন, এয়ারফোর্সে যারা কাজ করেন, নেভিতে যারা কাজ করেন, পুলিশে যারা কাজ করেন, তাদের একটা প্রাইড থাকে যে তারা এক ধরনের কাজ করেন। তো এই নানা ধরনের কাজের ক্ষেত্রে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং সেটা আপনারা কতটা ভালো বা খারাপ কিরকম মনে করেন, সেটাও একটু শুনতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের এত বড় একটি মার্কেট আছে, আর্মি তো সশস্ত্র বাহিনী তো মোটামুটি সবকিছুর মধ্যেই আছে এখন, সেটি কিভাবে কাজ করে, কিভাবে ভালো, আপনারা একটু বলবেন। আমরা এটা বিরতিতে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। মেজর মৌসুমী, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বীমা, কৃষি সহ বিভিন্ন ধরনের মার্কেট, কিনা মানে পেট্রোল পাম্প, অনেক কিছুর মধ্যে আর্মি নিজেকে ইনভলভ করছে, সেইগুলিকে আপনারা আসলে যারা প্রকৃত সৈনিক তারা কিভাবে দেখছেন এটি? এটার আমি বলবো দুটো পার্ট রয়েছে। একটা হলো যে আপনি জানেন যে আমাদের আসলে ফোর্সের যে স্ট্রেংথ, আমাদের নিজস্ব জনবলে অনেক বেশি এবং তাদের জন্য আমাদের নিজেদের রিকোয়ারমেন্টই অনেক বেশি আসলে। যেমন একটা ফোর্স চালাতে হলে তার রেশনের ব্যাপারটা আসে, তারপরে আপনার ব্যাংক তো প্রয়োজন, আমাদের পেমেন্টের বিষয়টা আছে। সো এগুলোর সাথে আমার মনে হয় যে নিজের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে গেলেও কিন্তু আমাদের এস্টাবলিশমেন্টগুলো থাকলে আমাদের জন্য মুভমেন্টটা ইজিয়ার হয়। আচ্ছা, মানে এটা আপনাদের সৈনিক জীবনের সাথে কোনোভাবে সাংঘর্ষিক না ব্যবসায়ী জীবনটা? অ্যাকচুয়ালি ওটা সেক্টরটা আলাদা, আমরা মানে ওটার জন্য আলাদা লোকজন ওখানে কাজ করেন। আমি বিরতির সময় শুনলাম যে কমোডর শফিকুল হাসান এর সঙ্গে কিছুটা এয়ারফোর্স ওয়েলফেয়ার ফান্ডের সিইও কিছুটা জড়িত আছেন। আপনার কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। আমার যে প্রধান দায়িত্ব, এর পাশাপাশি আমার একটা অতিরিক্ত দায়িত্ব আছে। আমি বাংলাদেশ যে বিমান বাহিনীর ওয়েলফেয়ার ট্রাস্ট আছে, এর আমি চিফ এক্সিকিউটিভ অফিসার বা প্রধান নির্বাহী কর্মকর্তা, এটি আমার অতিরিক্ত দায়িত্ব। সেই হিসাবেই বলছি যে আমাদের বিমান বাহিনীর যে দিকটি আপনি বলছেন, সেটিতে আমাদের বিমান বাহিনীর দিকটি এবং পরিসর অত্যন্ত মডেস্ট এবং আমাদের এটি পুরোপুরিভাবেই এটি ওয়েলফেয়ার রিলেটেড। আমাদের এখন পর্যন্ত কোনো বড় সেরকম উল্লেখযোগ্য কোনো প্রজেক্ট নেই, কিন্তু যে ব্যাপারটা আমি আপনার জন্য সবার উদ্দেশ্যে তুলে ধরতে চাই
যে এর যে বেনিফিশিয়ারি, যে এই প্রজেক্টে এই বাংলাদেশ ওয়েলফেয়ার ট্রাস্টে যদি 10টি টাকাও যদি কোথাও না কোথা থেকে যদি ইনকাম হয়, এর যে বেনিফিশিয়ারি কিন্তু সবাই। এর বেনিফিশিয়ারি একজন কর্মকর্তাও হতে পারেন, এর বেনিফিশিয়ারি একজন বিমান সেনাও হতে পারে। এখন প্রশ্ন থেকে যায় যে টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো বেসিক্যালি যে ইনকামটা হয়, সেই ইনকামটার বেসিক্যালি 3 থেকে 4টা খাতে হয়। প্রথমটি হলো গিয়ে যে চিকিৎসাটি হয়তো সিএমএস এন্টাইটেলমেন্ট নাই, কাউকে হয়তো বিদেশে চিকিৎসা করানোর প্রয়োজন হতে পারে, সেখানে সেটি যায়। কেউ যদি হয় ঋণগ্রস্ত হয়, দায়গ্রস্ত হয়, তাকে সহায়তা করা হয়। এবং লাস্ট যেটি হলো যে উচ্চতর শিক্ষা, যে কারো সন্তানদের যদি উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যদি বিমান বাহিনীর সহায়তা, যে এই সমস্ত ফান্ড থেকে। আমি যেটি বলতে চাচ্ছি যে এটি কোনো ব্যবসায়িক পরিমণ্ডল আদৌ না, এটি পুরোপুরি এটি ওয়েলফেয়ার কল্যাণমুখী। এবং আমাদের যেটি পরিধি আপনি বলছেন, আমাদের পরিধি অত্যন্ত ছোট, এবং ভবিষ্যতেও যদি এটি বড় পরিসরে যায়, তবুও আমাদের সেই যে মূল লক্ষ্য এবং যে মূল গোল, সেটি সবসময় একটু ওয়েলফেয়ার রিলেটেডই থাকবে। জনাব আসিফুজ্জামান মিয়া, আপনার কাছে শুনবো যে মানে ব্যবসায়। জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ পুলিশের আসলে এই ধরনের কোনো ব্যবসা নেই। আমরা খুবই সম্প্রতি দুটো মার্কেট আমরা চালু করেছি। আপনি জানেন যে আমাদের 1,70,000 পুলিশের সদস্য রয়েছে, এবং আমাদের কিন্তু কোনো কর্মঘণ্টা নেই। আমরা 24 ঘন্টা যিনি অন সার্ভিস, জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সবসময় মাঠ পর্যায়ে আমাদের কাজ করতে হয়। প্রতি বছর আমাদের 100-র উপরে পুলিশ সদস্য কিন্তু কিল্ড ইন অ্যাকশন, অর্থাৎ কর্তব্যরত অবস্থায় মারা গিয়ে থাকে, ইনজিউর্ড হতে থাকে। আমার ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রতি মাসেই আমার 2-4 জন সদস্য বিভিন্নভাবে আহত হচ্ছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং তাদের সরকারি হাসপাতালে আমরা চিকিৎসা দিতে পারছি না, বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিতে হচ্ছে। এই সকল ক্ষেত্রে এই কল্যাণমূলক কাজগুলো আমাদেরকে করার জন্য আমাদের কিন্তু কোনো সরকারি বাজেট বরাদ্দ নেই। এই কল্যাণ ট্রাস্ট এটার মালিক, এবং এখান থেকে আমাদের যে বেনিফিটটা আসে সেটি মূলত আমাদের চিকিৎসা, এবং কেউ যদি কর্মরত অবস্থায় নিহত হয় বা আমাদের মেধাবী যারা কনস্টেবল বা নিম্ন র্যাঙ্কে চাকরি করে মেধাবী সন্তান থাকলে তাদের পড়াশোনার খরচ দেওয়া হয়। তো এইগুলো চিন্তা করে ওয়েলফেয়ারটা কিন্তু আমাদের করতে হয়। আমি একটা কথা আপনাকে এখানে বলতে চাই যে ওয়েলফেয়ারটা কিন্তু সরাসরি আমার শৃঙ্খলার সাথে জড়িত, সরাসরি আমার সার্ভিসের সাথে জড়িত, আমার ডিসিপ্লিনের সাথে জড়িত। তো আমরা যদি আমার ভালো চিকিৎসা দিতে না পারি, একজন সরকারি কাজ করতে গিয়ে যে লোকটা ইনজিউর্ড হচ্ছে, সরকারি করতে গিয়ে যে লোকটা মারা যাচ্ছে, যদি তার পরিবারের পাশে আমরা না দাঁড়াই, এটাকে সরাসরি আমার সক্ষমতা, আমার পেশাদারিত্ব এবং আমার দায়বদ্ধতার উপর এটা কিন্তু প্রভাব বিস্তার করে। সুতরাং আমি মনে করি এটা মোটেও সাংঘর্ষিক না, বরঞ্চ একটা রেজিমেন্টাল ফোর্সের ওয়েলফেয়ারের জন্য একটি ট্রাস্টের ব্যবস্থা থাকা দরকার। মেজর মৌসুমী, আমাদের দর্শকদের একাংশ একটি বিষয় জানতে চাইছেন যে আমাদের সেনাবাহিনী যতটা অফিসারদের জন্য ভালো, ততটা যারা নন কমিশন অফিসার বা জুনিয়র কমিশন অফিসার আছেন তাদের জন্য ততটা ভালো কিনা, সেটি শান্তিরক্ষা কমিশনের জন্যই হোক, ব্যবসা বাণিজ্যের বা কোনো যেটি ওয়েলফেয়ার ট্রাস্টের ভোক্তা হিসাবেই হোক। আপনি কি মনে করেন যে আমাদের সেনাবাহিনী কি এখনো আগের মতো খুব এলিট সেনাবাহিনী রয়ে গিয়েছে কিনা? ভালো বলতে আপনি কি এখানে মানে তাদের জন্য ওয়েলফেয়ার অবশ্যই, এবং মানে কোন ধরনের বড় ধরনের বৈষম্য আছে কিনা সেটি আমার কাছে মনে হয় না। কারণ ডে বাই ডে এটা যত দিন যাচ্ছে, আমাদের যে সেনা কল্যাণ সংস্থা আছে, আপনি জানেন যে সেনা কল্যাণ সংস্থার মূল মানে মোটো হলো কিন্তু যে কল্যাণ করা, এবং সবার জন্য সেটি অবশ্যই সবার জন্য। ইভেন আমরা যারা রিটায়ার্ড পারসন তাদের জন্যও রয়েছে। সো আমরা শুধুমাত্র যে যারা সার্ভিং, যারা এই মুহূর্তে সার্ভ করছে, তারা তাদের পরিবার শুধু নয়, যারা রিটায়ার্ড করেছে। আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে সেটি অফিসারদের জন্য যত ভালো, কর্মকর্তাদের জন্য ভালো, জুনিয়র কমিশন অফিসার বা নন কমিশন অফিসারদের জন্য ততটা কল্যাণমুখী কিনা? অবশ্যই সবার জন্য একই রকম। এই ব্যাপারেও একটু কমান্ডার শফিকুল, আপনার কাছে জানতে চাইবো যে এটি আসলে সেনাবাহিনী মানে খুব উঁচু নিচুর মধ্যে খুব বৈষম্য থাকছে কিনা, যেটি প্রশ্ন বারবার উঠে আসে। এই প্রশ্নটি যে করেছেন তার উদ্দেশ্যেই আমি বলতে চাচ্ছি যে এখানে বৈষম্যের কোনো প্রশ্নই আসে না। বৈষম্য বিকজ আমাদের যে নীতিগত এবং যে আদর্শ, সেখানে বৈষম্য এবং একটি আইন দ্বারা পরিচালিত, এবং এই আইন আমি বাংলাদেশ বিমান বাহিনীর কথাই বলছি। বাংলাদেশ বিমান বাহিনীতে যখন
একটি সিস্টেম যখন চালু হয়, দিস ইজ অ্যান ইউনিভার্সাল সিস্টেম। এটি যেমন অফিসারের ক্ষেত্রেও যতটুকু প্রযোজ্য এবং আমার বিমান সেনার জন্য একইভাবে প্রযোজ্য। আচ্ছা। একটা ফ্যাসিলিটি যখন আসে এটি তার জন্য যতটুকু প্রযোজ্য আমার জন্য, সো এখানে বৈষম্যের কোনো স্কোপও নাই এবং কোনো প্রশ্নও আসে না, এবং আমার ধারণা এটি ঠিক। পুলিশ বাহিনীর ক্ষেত্রে যদি বলেন, আমাদের 30 সেকেন্ডের মতো সময় আছে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের কিন্তু আমরা সবসময় বলি পুলিশ পরিবার। আমাদের কনস্টেবল থেকে শুরু করে সে কিন্তু কনস্টেবল প্রমোশন পেয়ে অনেক উচ্চ পর্যায়ে আসতে পারে, সাব ইন্সপেক্টরতে প্রমোশন এসপি হতে পারে, কনস্টেবলতে প্রমোশন পেয়ে এএসপি হয়েছে, এখন ভুরি ভুরি আছে আমাদের। সুতরাং আমাদের এই যে সামাজিক বন্ধন যেটা পুলিশ পরিবারের মধ্যে, এটা খুবই সুদৃঢ়, এটা ঐতিহাসিকভাবে এটা কিন্তু খুবই ভালো। আর ওয়েলফেয়ারের যে বিষয়টা বললেন, আমি আপনাকে এখানে একটা কথা বলবো খুব সংক্ষেপে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার একটা ট্রাফিকের সদস্যরা রাস্তায় যে কিভাবে কাজ করেছে ভাবলে আমার মাথা ঘুরে, এবং যখন থান্ডারিং হয় তখনও কিন্তু আমার ট্রাফিকের লোকগুলো রাস্তায় কাজ করছে। তো সুতরাং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য আমরা যদি ওয়েলফেয়ারের জন্য ব্যবস্থা গ্রহণ না করি, এটা সরাসরি কিন্তু আমার সামর্থ্য এবং কোয়ালিটি অফ সার্ভিসের পরে এটা কিন্তু হ্যাম্পার্ট করবে। মেজর কাজী মৌসুমী, কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং কমোডোর কাজী শফিকুল হাসান, আপনাদের অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে এসে এত বিষয়ে কথা বলার জন্য। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।